হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। তো আজকে আমরা যে টপিকটা আলোচনা করব অন স্ক্রিন দেখতে পাচ্ছ, কিছুদিন আগে 2026 সাল 8ই ফেব্রুয়ারি তোমাদের সিটেটের পরীক্ষা হয়েছে। তো সেখানে কি কি প্রশ্ন এসেছিল সেগুলো আমরা আলোচনা করব, কারণ যে এখন বর্তমানে যে এক্সামগুলো হচ্ছে বিভিন্ন রাজ্য বলো বা সিটেট বলো, কারেন্ট যে প্রশ্নগুলো সেগুলো অবশ্যই কিন্তু আমাদেরকে সমাধান করতে হবে, তাই তো? প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদেরকে ভালো করে দেখে যেতে হবে, কারণ এই টপিকগুলো থেকে প্রশ্ন পরীক্ষা আসবে। যদি আমরা প্রশ্ন হয়তো কমন পাবো না, কিন্তু কনসেপ্টটাকে কমন পাবো। তাহলে কিন্তু যদি আমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করে যাই, তাহলে আশা করছি প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের কভার হয়ে যাবে। ঠিক আছে? গতকালকে কোশ্চেনটা আমি গ্রুপে দিয়েছিলাম মক টেস্ট দেওয়ার জন্য। তো অনেকেই মক টেস্টটা দিয়েছো এবং তোমাদের কত আনসার হচ্ছে একটু মিলিয়ে নাও তোমাদের, এবং আমি একটু বুঝিয়ে দিচ্ছি, সেটা বুঝে নাও। প্রত্যেকে ভালো করে প্রিপারেশন করো, কারণ এবছরই কিন্তু তোমাদের আপার প্রাইমারি এবং প্রাইমারি পরীক্ষা হবে। খুব ভালো করে কিন্তু প্রস্তুতি নেবে। দেখো, প্রথম প্রশ্ন, আজকে আমরা সিডিপিটা নিয়ে আলোচনা করব। দেখো, প্রথম প্রশ্ন বলছে, সমাজে প্রচলিত লিঙ্গভিত্তিক ধারণা, যে আমাদের সমাজে যে লিঙ্গভিত্তিক ধারণা প্রচলিত রয়েছে, যেটাকে বলা হয় কি জেন্ডার স্টিরিওটাইপ। তাহলে জেন্ডার স্টিরিওটাইপটা কি এখানে বলার প্রয়োজন মনে করছি না। কারণটা কি, জেন্ডার স্টিরিওটাইপটা কি, যখন আমরা সামাজিকীকরণ বা সোশ্যালিজম চ্যাপ্টারটা পড়েছি, দেখবে আমি ক্লাস অলরেডি আপলোড করে দিয়েছি সামাজিকীকরণ চ্যাপ্টারটা, সেখানে কিন্তু জেন্ডার স্টিরিওটাইপ আমি খুব ভালো করে বুঝিয়েছি। ঠিক আছে? তাহলে সমাজে প্রচলিত লিঙ্গভিত্তিক ধারণা বা জেন্ডার স্টিরিওটাইপ শিশুদের মধ্যে কমানোর একটি কার্যকর উপায়। তাহলে জেন্ডার স্টিরিওটাইপ আমরা বাচ্চাদের মধ্যে কিভাবে কমাবো? দেখো, বলছে শিশুদের প্রচলিত লিঙ্গভিত্তিক ভূমিকায় মানিয়ে চলতে উৎসাহিত করা। যে কি, এই অপশনটার অর্থ কি, যে শিশুদের প্রচলিত লিঙ্গভিত্তিক ভূমিকায়, যে আমাদের সমাজে যেটা প্রচলিত রয়েছে, যে ছেলেরা ক্রিকেট খেলবে, মেয়েরা ক্রিকেট খেলতে পারবে না, মেয়েরা বাড়িতে পুতুল নিয়ে খেলা করবে, এটা একটা লিঙ্গভিত্তিক। ছেলেরা মানে মানে পাঞ্জাবি পরবে, মেয়েরা পাঞ্জাবি পরতে পারবে না, এটা জেন্ডার বায়াস। ঠিক আছে? তাহলে এটাকে বলছে জেন্ডার বায়াস। আর জেন্ডার স্টিরিওটাইপটা কি? জেন্ডার স্টিরিওটাইপটা বলছে যখন কোনো কাজের ভিত্তিতে বা কোনো দায়িত্বের ভিত্তিতে যখন আমরা ছেলে এবং মেয়েকে আলাদা করব, সেটাকে আমরা বলবো কি জেন্ডার স্টিরিওটাইপ। যেমন আমি ধর একটা বললাম যে ছেলেদের কাজ হচ্ছে অফিসে চাকরি করা, বাইরে কাজ করে উপার্জন করা, আর মেয়েদের কাজ হচ্ছে বাড়িতে রান্না বান্না করা, এটা কিন্তু জেন্ডার বায়াস। বোঝা গেল? বা ধরো কোনো মা তার ছেলেকে বললো যে তুই আমার ছেলে, তুই মাছের মাথাটা খাবি, তুই মেয়ে, তুই মাছের লেজাটা খাবি, এটা জেন্ডার বায়াস। তাহলে যখন আমরা ছেলে এবং মেয়েকে আলাদা করব, সেটাকে আমরা জেন্ডার বায়াস বলবো। কিন্তু যখন কোনো কাজের ভিত্তিতে, কর্মের ভিত্তিতে, দায়িত্বের ভিত্তিতে আলাদা করে দেব, সেটাকে আমরা বলবো জেন্ডার স্টিরিওটাইপ। তাহলে তুমি কি করবে, যে আমাদের সমাজে যেটা প্রচলিত রয়েছে, যে ছেলেরা এটা করবে, মেয়েরা এটা করবে, সেটাই তুমি বলবে যে তোমরা এটাই মেনে চলো, এটা দিনের পর দিন এটা হয়ে আসছে, তুমি এটা বলবে। 2 নম্বর বলছে শিশুদের লিঙ্গভিত্তিক নির্দিষ্ট শিক্ষা সামগ্রী প্রদান করা। তাহলে তুমি কি করবে, যে ছেলেদেরকে বললে এই তোমরা ছেলে, তোমরা এইগুলো ব্যবহার করো, এই তোমরা মেয়ে, তোমরা এইগুলো নিয়ে খেলা করো। মানে মেয়েদের জিনিস মেয়েরা নিয়ে খেলা করবে, ছেলেরা ছেলেদের জিনিস নিয়ে খেলা করবে, তুমি সেটা বলবে। অপশন নাম্বার 3 বলছে শিশুদের বিভিন্ন ধরনের লিঙ্গ ভূমিকার সঙ্গে পরিচিত করা এবং তাদের আগ্রহ অনুসরণ করতে উৎসাহিত করা। তাহলে এখানে বলছে তুমি প্রত্যেকটা শিশুকে এই যে আমাদের যে জেন্ডার যে ইম্পর্টেন্স রয়েছে, সেই ইম্পর্টেন্স সঙ্গে পরিচয় ঘটাবে। যেমন দেখো, আজকের বর্তমানে আমাদের ভারতের প্রধানমন্ত্রী কি নরেন্দ্র মোদী, তিনি একজন ছেলে। কিন্তু আবার দেখো, আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি একজন মেয়ে। তাই ছেলে মেয়ে কিন্তু আলাদা নয়, সবার কিন্তু ক্ষমতা রয়েছে। তুমি দেখো, আমাদের ভারতের এখন বর্তমান প্রধানমন্ত্রী কে রয়েছেন? নরেন্দ্র মোদী। কিন্তু একসময় ভারতের প্রধানমন্ত্রী ছিল ইন্দিরা গান্ধী। দেখো, ছেলেও প্রধানমন্ত্রী হতে পারে, মেয়েও প্রধানমন্ত্রী হতে পারে। তাহলে কি ছেলে মেয়ে কি আলাদা? একদম নয়। তাহলে তুমি এইভাবে বাচ্চাদেরকে বিভিন্ন যে লিঙ্গ ভূমিকা রয়েছে, সেই লিঙ্গ ভূমিকার সঙ্গে পরিচয় ঘটাবে এবং তাদের কোন বিষয়ে আগ্রহ রয়েছে সেই বিষয়টা তুমি সুনিশ্চিত করবে। 4 নম্বর বলছে ধরে নেওয়া যে শিশুরা স্বাভাবিকভাবেই লিঙ্গ নিরপেক্ষ কার্যকলাপ এবং আগ্রহের দিকে ঝুঁকবে। তাহলে কি বলছে, তুমি ধরে নেবে যে শিশুরা শিশুদের মানে নিজেদের মতো করে সবকিছু কাজ করবে, এক্ষেত্রে এটা নর্মাল জিনিস, তোমার কোনো ভূমিকা থাকবে না, তুমি এটা ধরে নেবে। তাহলে কি হবে, অ্যান্সার করে ফেলো। সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। তাহলে এই জেন্ডার স্টিরিওটাইপ বা লিঙ্গভিত্তিক ধারণা কমানোর জন্য তোমার কাজ কি হবে? অবশ্যই অপশন নাম্বার 3, তাই তো? অপশন নাম্বার 3 হচ্ছে কারেক্ট। চলো 2 নম্বরটা আনসার করো। 2 নম্বর প্রশ্ন বলছে ফরমেটিভ অ্যাসেসমেন্ট কোন ধারণার উপর ভিত্তি করে তোলা হয়?
যে আমাদের দেখো অ্যাসেসমেন্ট চ্যাপ্টারটাও ক্লাস করানো হয়েছে। বলছে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট কোন ধারণার উপরে ভিত্তি করে গড়ে ওঠে। বলছে শেখার জন্য প্রতিযোগিতা তৈরি করা। দেখো বর্তমানে আধুনিক শিক্ষণ পদ্ধতিতে আমরা কখনোই কম্পিটিশন জিনিসটাকে নিয়ে আসবো না। কি বললাম? বর্তমানে শিক্ষণ পদ্ধতিতে আমরা কখনো কম্পিটিশন জিনিসটাকে নিয়ে আসবো না। তাহলে কম্পিটিশন বা প্রতিযোগিতার পরিবর্তে আমরা নতুন একটা ওয়ার্ড ব্যবহার করছি, সেটা হচ্ছে সহযোগিতা। কি বললাম? সহযোগিতা। সহযোগিতা। ঠিক আছে, এই জিনিসটা ভালো করে মনে রাখবে। তাহলে বর্তমানে কিন্তু আমরা বাচ্চাদেরকে সবসময় সহযোগিতা দেব, কোলাবোরেশন দেব, কখনো প্রতিযোগিতা দেব না। তাহলে এটা ভুল হয়ে গেল। 2 নাম্বার বলছে শুধুমাত্র পরিমাণগত মানদণ্ডই সঠিক প্রতিক্রিয়া দেয়। পরিমাণগত মানে কি? শুধুমাত্র যদি কোনো অপশনে, ভালো করে বোঝো, যদি কোনো অপশনে শুধুমাত্র কথাটি উল্লেখ থাকে, তাহলে সেটা তো আগেই আমরা ক্যান্সেল করে দেবো, কারণ শুধুমাত্র কথাটা একটা নেগেটিভ শব্দ। অনলি কোয়ান্টিটিভ না, অনলি কোয়ান্টিটিভ যে মেজারমেন্টগুলো রয়েছে সেগুলোর মাধ্যমেই কিন্তু আমরা ফর্মেটিভ অ্যাসেসমেন্ট করতে পারি। একদমই নয়। ফর্মেটিভ অ্যাসেসমেন্ট মানে কি? যে শুধুমাত্র আমি তাকে 10-এর মধ্যে 4 দিলাম, 5-এর মধ্যে 8 3 দিলাম, এইভাবে কিন্তু তাকে আমি অ্যাসেসমেন্ট করতে পারি না। 3 নাম্বার বলছে গুণগত মানদণ্ড পক্ষপাতদুষ্ট ও বিষয়ভিত্তিক হতে পারে। বলছে গুণগত মানদণ্ড মানে হচ্ছে কি কোয়ালিটিভ যে প্যারামিটার্স গুলো রয়েছে সেগুলো হচ্ছে কি পক্ষপাতদুষ্ট এবং বিষয়ভিত্তিক। মানে পক্ষপাতদুষ্ট মানে কি এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে এবং সেটা বিষয়ভিত্তিক হতে পারে, কিন্তু এই প্রশ্নটার জন্য উত্তরটা মানানসই হচ্ছে না। 4 নাম্বার বলছে মূল্যায়ন প্রক্রিয়ায় শিক্ষার্থীদের অংশগ্রহণ করা উচিত। একদমই। তাহলে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট বলতে কি বোঝাচ্ছে? এমন এক ধরনের অ্যাসেসমেন্ট যেখানে শিক্ষার্থীদের পার্টিসিপেট একদম প্রয়োজন। শিক্ষার্থীরা যদি ভালোভাবে পার্টিসিপেট না করে তাহলে শিক্ষক মহাশয় তাদেরকে মূল্যায়ন করবে কি করে? তাই ফর্মেটিভ অ্যাসেসমেন্ট মূলত মূল্যায়ন প্রক্রিয়ায় যে শিক্ষার্থীদের যে অংশগ্রহণ, শিক্ষার্থীদের যে পার্টিসিপেশন, তার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। তো অপশন নাম্বার 4 হচ্ছে কারেক্ট। ওকে, ক্লিয়ার? চলো 3 নম্বর প্রশ্নটা ভালো করে পড়ো, তারপর অপশনগুলো দেখবো। বলছে দাবি, অ্যাসারশন, শিক্ষকদের শিশুদের প্রচুর স্ক্যাফোল্ডিং প্রদান করা উচিত। মানে একজন শিক্ষক হিসাবে তুমি শিক্ষার্থীদেরকে স্ক্যাফোল্ডিং দেবেন, যেমন বিভিন্ন ইঙ্গিত দেবেন, প্রম্পটস দেবেন, ক্লু দেবেন। কারণটা কি? কারণটা হচ্ছে পিঁয়াজে জোর দিয়েছেন যে অধিক জ্ঞানসম্পন্ন ব্যক্তিরা সামাজিক মিথস্ক্রিয়ার মাধ্যমে শিশুদের জ্ঞানীয় দক্ষতা উন্নয়ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেখো বর্তমানে সামাজিক নির্মিতিবাদ বলা হয়েছে যে একজন শিক্ষক মহাশয় অবশ্যই শিক্ষার্থীদেরকে স্ক্যাফোল্ডিং প্রদান করবেন, যেমন প্রম্পটস, ক্লু এগুলো প্রদান করবেন। একদমই কারেক্ট এটা। কিন্তু দেখো এই লাইনটাও কিন্তু কারেক্ট, কিন্তু এখানে কিন্তু এই উক্তিটি কিন্তু জেন পিয়াজেটে নয়, এটা কার? এটা হচ্ছে ভাইগটস্কির। তাহলে এটা আমাদের ভুল হয়ে গেল। তাহলে ভাইগটস্কি জোর দিয়েছিলেন, পিয়াজে জোর দেয়নি। ভাইগটস্কি জোর দিয়েছিলেন যে অধিক জ্ঞান সম্পন্ন ব্যক্তিরা, যেটাকে আমরা বলি কি, আমরা এর আগের ক্লাসে পড়েছি এম কে ও, মোর নলেজেবল আদার। তাই তো, মোর নলেজেবল আদার মানে অধিক ব্যক্তি, মানে জ্ঞান সম্পন্ন ব্যক্তি। এটা কিন্তু আমরা অলরেডি ডিটেলসে ক্লাস করিয়ে দিয়েছি। তাহলে এবার আনসারগুলো করে ফেলো খুব সুন্দর করে। কি হবে আনসার? একদম। তাহলে এখানে সঠিক আনসার হবে অপশন নাম্বার 3। এ হচ্ছে আমাদের সঠিক, কিন্তু আর হচ্ছে ভুল। কি প্রশ্ন কি কঠিন এসেছিল? ইজিলি 30-এ 30টা পাওয়ার মতনই প্রশ্ন এসেছে, 30-এ 30 পাওয়ার মতো প্রশ্ন। চলো 4 নাম্বার প্রশ্ন। বলছে অন্তর্ভুক্তিমূলক বা ইনক্লুসিভ শ্রেণীকক্ষে পাঠ্যক্রম কেমন হওয়া উচিত এবং শিক্ষাদান বা ইনস্ট্রাকশন কেমন হবে? অলরেডি ইনক্লুসিভ এডুকেশন বা অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষ আমরা পড়িয়েছি। সেটা কি হবে? ভালো করে মনে রাখবে, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কাকে বলছে? এমন একটা শিক্ষাদান পদ্ধতি যেখানে সমাজের ধনী, দারিদ্র, উচ্চ মেধা সম্পন্ন, নিম্ন মেধা সম্পন্ন, বিশেষ চাহিদা সম্পন্ন সমস্ত ধরনের শিক্ষার্থীকে যখন আমরা একই ছাদের তলায় নিয়ে এসে শিক্ষাদান করব, সেটাকে আমরা কি বলবো? ইনক্লুসিভ এডুকেশন। যখন একই শ্রেণীকক্ষে বিভিন্ন ক্যাটাগরির শিক্ষার্থীরা পাঠদান করছেন, মানে পঠন পাঠনে অংশগ্রহণ করছে, সেক্ষেত্রে শিক্ষার্থীদের যে পাঠ্যক্রম বা কারিকুলাম সেটা কেমন হবে? অবশ্যই সেটা নমনীয় হবে। নমনীয় মানে যেটা সহজে পরিবর্তন করা যায়। একটা উচ্চ মেধার সম্পূর্ণ শিক্ষার্থীর জন্য একটা নিম্ন মেধার সম্পূর্ণ শিক্ষার্থীর জন্য নিশ্চয়ই পাঠ্যক্রম এক হবে না। উচ্চ মেধা সম্পূর্ণ শিক্ষার্থীর জন্য একটু উচ্চমানের হবে, নিম্ন মেধার সম্পূর্ণ শিক্ষার্থীর জন্য একটু নিম্নমানের হবে। এই যে স্টুডেন্ট ভিত্তিক, মানে স্টুডেন্টের চাহিদা ভিত্তিক যে পাঠ্যক্রমের যে কোয়ালিটি, পাঠ্যক্রমের যে পরিবর্তন করছি, এটাকে আমরা কি বলবো? ফ্লেক্সিবল বলবো।
এবং প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য কি আলাদা আলাদা পাঠ্যক্রম আমরা তৈরি করব। কারণ যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, যেমন কানে শুনতে পায় না, তার জন্য আলাদা পাঠ্যক্রম হবে। যে চোখে দেখতে পায় না, তার জন্য আলাদা পাঠ্যক্রম হবে। যে নিম্ন মেধা সম্পন্ন, তার জন্য আলাদা হবে। তাহলে কি পাঠ্যক্রম হবে পার্থক্য ভিত্তিক, অর্থাৎ ডিফারেন্সিয়েটেড। তাই এখানে সঠিক আনসার হবে অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। তাহলে পাঠ্যক্রমটা কেমন হবে? পাঠ্যক্রমটা হবে নমনীয় এবং ডিফারেন্সিয়েটেড। আর একটা মাথায় রাখবে, ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, কি বললাম? ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, এই কথাটি কিন্তু অন্তর্ভুক্তিমূলক শিক্ষার সঙ্গে সম্পর্কযুক্ত। ওকে, ক্লিয়ার? সবাই যেন ভালো করে মনে রাখবে। আর এই যে স্ট্যান্ডার্ডাইজ পাঠ্যক্রম, এটা একদম নেগেটিভ ওয়ার্ড, কখনো হবে না। ইউনিফর্ম, নেগেটিভ ওয়ার্ড, এগুলো কিন্তু আমরা কখনো ব্যবহার করব না ইনক্লুসিভ এডুকেশনের ক্ষেত্রে। আমরা ইনক্লুসিভ এডুকেশনের ক্ষেত্রে ফ্লেক্সিবল, ডিফারেন্সিয়েটেড, তারপরে আমরা ব্যবহার করতে পারি ইন্ডিভিজুয়াল ডিফারেন্ট, এই ওয়ার্ডগুলোকে ব্যবহার করি। ওকে, বুঝতে পেরেছো? ক্লিয়ার? চলো 5 নাম্বার দেখো। 5 প্রশ্ন বলছে, কোন শব্দটি এমন একটি বিকাশ কালকে বোঝায় যখন একজন ব্যক্তি নতুন কোনো দক্ষতা বা সামর্থ্য অর্জনের জন্য সব থেকে বেশি প্রস্তুত থাকে এবং পরের জীবনে সেই সুযোগটা হারালে তা পূরণ করা সম্ভব হয় না। তাহলে আমাদের যে জীবন বিকাশের স্তরগুলো রয়েছে, সেই জীবন বিকাশের এমন একটি স্তর বা এমন একটি শব্দ বা এমন একটি টার্মের কথা উল্লেখ করেছেন বিজ্ঞানীরা। সেই টার্মটি কি? যে টার্মটির মাধ্যমে বোঝানো হয় যে, ধরো আমার 2 বছর বয়স, সেই 2 বছর বয়সে আমি যে যে জিনিসগুলো করতে পারবো, সেগুলো যদি আমি মিস করি, সেটা আমি 5 বছর বয়সে আর করতে পারবো না। যেমন দেখো, দেখো যখন আমার বয়স ছিল 7 মাস, কত মাস? 7 মাস, তখন কি আমি হাঁটতে পারতাম? আমি হাঁটতে পারতাম না। তখন আমি কি করতাম? হামাগুড়ি দিতাম। আমি কি করতাম? হামাগুড়ি দিতাম। কিন্তু আমার বয়স এখন 20 বছর। আমি যদি এখন চাই যে হামাগুড়ি দেব, সেটা কি সম্ভব বলো? সেটা কি সম্ভব? একদম সম্ভব নয়। কারণ যে বয়সে যেটা করা দরকার, সেই জিনিসটা যদি আমি না করি, সেই সুযোগটা আমি হারিয়ে ফেলবো। এই যে বয়স, এই যে সীমা সময়, এটাকে আমি কি বলবো? ডেভেলপমেন্টাল মাইলস্টোন, ডেভেলপমেন্টাল টাস্ক, সেনসিটিভ পিরিয়ড, আর জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, এটাকে আমরা কি বলবো? সেনসিটিভ পিরিয়ড। অনেক সময় এটাকে বলা হয় ক্রিটিক্যাল পিরিয়ড বলা হয়। ঠিক আছে, এটাকে অনেক সময় বলা হয় কি? ক্রিটিক্যাল পিরিয়ডও বলা হয়ে থাকে। মনে থাকবে, এটাকে অনেক সময় ক্রিটিক্যাল পিরিয়ড বা সেনসিটিভ পিরিয়ডও বলা হয়ে থাকে। খুব ভালো করে পড়বে। চলো নেক্সট দেখো। বলছে, নিম্নলিখিত উক্তিটি বিকাশের কোন নীতিকে নির্দেশ করে? বিকাশের কোন নীতিকে নির্দেশ করে? বলছে, শৈশব ও প্রারম্ভিক বাল্যকালে, শৈশব ও প্রারম্ভিক বাল্যকালে হাত ও পায়ের তুলনায় লিম্স দ্রুত বৃদ্ধি পেতে থাকে। তাহলে হাত ও পা মানে কি? এই যে আমাদের হাত, মানে কি বলতো, হাতে যে কবজি রয়েছে না, আঙুল পর্যন্ত কবজি, হাতের তালু, এটাকে আমরা হাত বলি। ভালো করে বোঝো, হাত বলতে বোঝাচ্ছে যেটা আমরা কংগ্রেসকে ভোট দিই, তাই তো, সেটা হচ্ছে হাত। আর পা মানে বুঝতে পারছো, পায়ের নিচেরটা, পায়ের যে গোড়ালি থেকে নিচেরটা হচ্ছে পা বলা হয়। তাহলে হাত এবং পায়ের তুলনায় আমাদের লিম্স, লিম্স মানে বাহু, এই যে আমাদের শোল্ডার, ঠিক আছে, কান থেকে একদম কবজি পর্যন্ত, এটাকে বলছে লিম্স। পায়ের যে হিপ, আমাদের যে কোমর, যে হিপ রয়েছে, কোমর, কোমর থেকে পায়ের গোড়ালি পর্যন্ত, এটাকে বলছে লিম্স। ওপরটাকে বলছে আপার লিম্স, আর নিচের পাটাকে বলছে লোয়ার লিম্স। তাহলে বলছে, যখন একটা শিশুর প্রারম্ভিক শৈশবকাল থাকে, তখন শিশুর হাত ও পায়ের তুলনায় লিম্স গুলো দ্রুত বৃদ্ধি পায়। এই নীতিটাকে আমরা কি বলবো? প্রক্সিমোডিস্টাল, সেফালোক্যাডুয়াল, প্রিন্সিপাল অফ সেন্ট্রেশন, প্রিন্সিপাল অফ ইন্টিগ্রেশন। তাহলে এটাকে আমরা কি বলবো বলে ফেলো? এটা আমরা বিকাশ বৃদ্ধি বিকাশ চ্যাপ্টারটাতে পড়বো। তাহলে এটাকে আমরা কি বলবো? প্রক্সিমোডিস্টাল। প্রক্সিমোডিস্টাল মানে কি? প্রক্সিমোডিস্টাল মানে হচ্ছে বিকাশ সবসময় কি হবে? কেন্দ্র থেকে পরিধির দিকে যাবে। মানে কেন্দ্র থেকে পরিধি মানে কি? আমাদের মিডিল থেকে লাস্টের দিকে। প্রথমে আমাদের ওপর মানে শোল্ডারের দিকে বিকাশ ঘটবে, তারপর আমাদের কোনোর দিকে, তারপরে কবজির দিকে, তারপরে হাতের দিকে, হাতে তালু, তারপরে আঙুল। এইগুলোকে বলছে কি? প্রক্সিমা ডিস্টাল। যেমন ধরো একটা বাচ্চাকে যদি আমরা বল ছুড়ে দিই বাচ্চার সামনে, তাহলে বাচ্চা বলটাকে কিন্তু ধরার জন্য তার হাত, পা, পুরো শরীরটাকে ব্যবহার করবে। একটা ফুটবল ধরার জন্য পুরো শরীরটাকে ব্যবহার করবে। কিন্তু একটা 5 বছরের বাচ্চার কাছে যদি একটা ফুটবল ছুড়ে দেওয়া হয়, সে কিন্তু হয় হাত দিয়ে তাকে বলটা ধরে ফেলবে, বা সে আঙুল, পা দিয়ে কিন্তু বলটাকে ধরে ফেলবে। অর্থাৎ এই যে নীতি, এই নীতিটাকে আমরা কি বলবো? প্রক্সিমো ডিস্টাল নীতি। আরেকটা হচ্ছে কি? সেফালোক্যাডুয়াল নীতিটা কি? সেফালোক্যাডুয়াল নীতি হচ্ছে যখন আমরা মাথা থেকে পায়ের দিকে যাব, মাথা থেকে পায়ের দিকে যাব, সেটাকে বলবো আমরা সেফালোক্যাডুয়াল। আর প্রিন্সিপাল অফ সেন্ট্রিয়েশন, এই প্রিন্সিপাল অফ সেন্ট্রিয়েশনটা কিন্তু বিকাশের সঙ্গে সম্পর্কিত নয়, এটা পিঁয়াজের কগনিটিভ ডেভেলপমেন্টের সম্পর্কিত। আমরা পিঁয়াজের থিওরি যখন পড়েছিলাম, বারবার করে আমরা কিন্তু সেন্ট্রিয়েশন কথাটা বলেছি।
নেক্সট 4 নাম্বার বলছে প্রিন্সিপাল অফ ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন মানে আন্তঃ সম্পর্কযুক্ত, মানে একটা বিকাশ আর একটার সঙ্গে সম্পর্কযুক্ত। যেমন শিশুর ধরো বৌদ্ধিক বিকাশ হলো না, শিশুর বৌদ্ধিক বিকাশ না হলে শিশুর ভাষার বিকাশ হবে না, শিশুর ভাষার বিকাশ না হলে শিশুর সামাজিক বিকাশ হবে না, তাই তো? তাহলে একটা বিকাশের সঙ্গে আর একটা বিকাশ ইন্টার রিলেটেড, মানে একটা বিকাশ না ঘটলে আর একটা বিকাশ ঠিক মতো ঘটবে না। এই নীতিটাকে বলছে প্রিন্সিপাল অফ ইন্টিগ্রেশন। বোঝা গেল? তাহলে এখানে আমাদের সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার এ। ক্লিয়ার সবার? চলো 7 নাম্বারটা, নিম্নলিখিত কোনটি কার্যকর সমস্যা সমাধান বা ইফেক্টিভ প্রবলেম সলভিং এর প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে? তাহলে নিম্নলিখিত কোনটি কার্যকর সমস্যা সমাধান বা ইফেক্টিভ প্রবলেম সলভিং এর প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে? যে আমাদের যে প্রবলেম সলভিং মেথড রয়েছে এগুলো ক্লাসগুলো আপলোড করে দেবো তোমাদের, থিওরি ক্লাসগুলো, ঠিক আছে? তাহলে প্রবলেম সলভিং এর যে মেথড রয়েছে সেই মেথডের মধ্যে কোনটি আমাদের বাধা সৃষ্টি করে? বলছে একটা রেসপন্স সেট, কনসেপ্ট ম্যাপিং, ব্রেন স্টর্মিং আর অ্যানালজিক্যাল থিঙ্কিং। এই 4টে অপশনে আমরা একটু বুঝে নিই, তাহলে জিনিসটা ক্লিয়ার যাবে। তাহলে বলছে যখন করে আমরা কোনো একটা বিষয়কে নিয়ে সমস্যার সমাধান করব, নিচের কোন জিনিসটি বাধা সৃষ্টি করে? বলছে কি দেখো, রেসপন্স সেট। রেসপন্স সেট মানে কি, যে আমরা কি করব, একই রকম ভাবে করব, একটা সেট মাইন্ডে সেট করে রাখলাম। যেমন ধরো আমি প্রতিদিন সকাল 7টা AM ঘুম থেকে উঠবো, আমি কি করে রাখি, অ্যালার্ম সেট করে রাখি, তাই তো? ঠিক তেমনি আমি কি করবো, আমার ব্রেনে একটা রেসপন্স সেট করে রাখবো, আমাকে যদি এই রকম প্রশ্ন করে আমি এরকম উত্তর দেবো, হয় না? একদম মানে তাল মিলিয়ে প্রশ্ন করলে তাল মিলিয়ে উত্তর দেবো। আমি কোনো রকম নতুন চিন্তা ভাবনা করতে চাই না, মানে ওকে যাই প্রশ্ন করুক না কেন আমি এই উত্তরটা দিয়ে দেবো, এরকম আমরা ভাবি, তাই তো? এরকম ভাবি, যাই আসুক না কেন আমরা সেই এইটা করবো। সে একটা গল্প শুনেছি না, যে মানে যাই রচনা লিখতে দেখ সেই রচনার মধ্যে কুমিরের রচনা তার চলে আসবে, আমরা বাচ্চাদের পড়েছি, ওকে? ঠিক তেমনি সে একটা মাইন্ডের রেসপন্স সেট করে রাখবে, থেকে যাই মানে সমস্যা দেওয়া হোক না কেন সে এইভাবেই সমাধান করবে। 2 নম্বর বলছে কনসেপ্ট ম্যাপিং। তাকে যখন কোনো সমস্যা দেওয়া হবে সেই সমস্যার উপর ভিত্তি করে সে তার নিজের ব্রেনে বা নিজের মস্তিষ্কে একটা কি করবে, ম্যাপ তৈরি করবে। 3 নম্বর বলছে ব্রেন স্টর্মিং। ব্রেন স্টর্মিং কথার অর্থ হচ্ছে কোনো কিছুকে ভাবা, কোনো কিছু নিয়ে চিন্তা করা, কোনো কিছুকে আবিষ্কার করা, বা হঠাৎ আবিষ্কার করা, হঠাৎ কিছু নিয়ে ভাবা। 4 নম্বর বলছে অ্যানালজিক্যাল থিঙ্কিং। অ্যানালজিক্যাল থিঙ্কিং কথার অর্থ হচ্ছে, ধরো তোমার জীবনে কোনো একটা সমস্যা এসেছে, তুমি ভাবতে শুরু করবে যে এই সমস্যাটা কি আমার জীবনে অতীতে কি ঘটেছিল, যদি ঘটে থাকে আমি সেই সমস্যাটার কিভাবে সমাধান করেছিলাম। তাহলে এই সমস্যাটা তো প্রায় একই রকম, তাহলে আমি কিন্তু এই সমস্যাটাকে ওইভাবেই কিন্তু সমাধান করতে পারবো। তাহলে কি, বর্তমান সমস্যাকে আমাদের পূর্ব সমস্যার সঙ্গে সামঞ্জস্য করে আমি সমাধান করার চেষ্টা করব, এটা একটা অ্যানালজিক্যাল থিঙ্কিং, এটাও কিন্তু কারেক্ট। তাহলে এখানে বাধা সৃষ্টি করছে কে, বাধা সৃষ্টি করছে রেসপন্স সেট, অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। চলো পরের প্রশ্ন 8 নাম্বারটা, বলছে শিখন সবসময় একটি সামাজিক প্রেক্ষাপটে ঘটে। তাহলে কি বলছে, আমাদের যে লার্নিং, সে লার্নিংটা কিন্তু আমাদের সোশ্যাল যে কনটেক্সট রয়েছে, ইংরেজিতে বলছে সোশ্যাল কনটেক্সট, তাহলে আমাদের লার্নিংটা কিন্তু সামাজিক মিথস্ক্রিয়া বলো বা সামাজিক প্রেক্ষাপটে ঘটে, অবশ্যই কারেক্ট, তাই কি না? কারণটা কি, কারণটা হচ্ছে যা শেখা হয়, ভালো করে বুঝো, যা শিখছি আমরা কি শিখবো এবং কিভাবে শিখবো এবং সেটা কিভাবে ব্যবহার করব তা কখনো আলাদা করা যায় না। তাহলে কি বলছে, যা শেখা হয় তা কিভাবে শেখা হবে এবং কিভাবে ব্যবহার করা হবে তা কখনো আমরা আলাদা করতে পারবো না। দেখো তাহলে কি হবে, প্রশ্ন উত্তরটা করে ফেলো প্রত্যেকে। তাহলে আমাদের এটা সঠিক আনসার কি হবে, অপশন নাম্বার এ। কেন অপশন নাম্বার এ হলো, কারণ লার্নিংটা আমাদের সবসময় কিন্তু সামাজিক প্রেক্ষাপট বা সোশ্যাল কন্টেক্সে হয়। এবং কারণটা কি, কারণটা আমরা কি শিখবো, কিভাবে শিখবো এবং কিভাবে ব্যবহার করব, এটা যতক্ষণ না আমরা সমাজ বলো বা বাস্তব বলো যতক্ষণ না সে তার সঙ্গে সম্পর্কিত হব, ততক্ষণ আমরা কিন্তু সঠিকভাবে শিখতে পারবো না এবং সেটাকে কখনো আলাদা করতে পারবো না। তাই অপশন নাম্বার ই হচ্ছে কারেক্ট। চলো 9 নাম্বার, বলছে মাস্টারি গোল ওরিয়েন্টেশনের সঙ্গে যুক্ত শিক্ষার্থীরা সাধারণত কেমন লক্ষ্য নির্ধারণ করে? মাস্টারি গোল্ড ওরিয়েন্টেশন, মাস্টারি মানে কি, যারা বাস্তবসম্মত, মানে মাস্টার মানে কি, কোনো একটা বিষয় একদম পাণ্ডিত্য, প্রভুত্ব, তাহলে বুঝতে পেরেছো, কোনো একটা বিষয়ে প্রচুর পরিমাণে দক্ষতা অর্জন করতে গেলে সেই ধরনের শিক্ষার্থীদের কিরকম লক্ষ্য হবে? শিক্ষার্থীদের বাস্তবসম্মত শেখার লক্ষ্য নির্ধারণ করে। 2 নম্বর বলছে অন্যদের দ্বারা প্রভাবিত হবে। 3 নম্বর বলছে ব্যর্থতা এড়াবার জন্য নিম্ন লক্ষ্য নির্ধারণ করবে। 4 নম্বর বলছে ভয় ও লজ্জা দ্বারা প্রভাবিত হবে। কি হবে অ্যান্সার বলো?
যারা মাস্টারি গোল ওরিয়েন্টেশনের মধ্যে থাকবে তারা অবশ্যই কিন্তু বাস্তবসম্মত শেখার লক্ষ্য নির্ধারণ করবে। 10 নম্বরটা বলছে ওয়াটিজমে আক্রান্ত শিশুদের শিক্ষাদানের জন্য নিম্নলিখিত কোন কৌশলটি কার্যকর? ভালো করে দেখো, বলছে ওয়াটিজমে আক্রান্ত শিশুদের শিক্ষাদানের জন্য নিম্নলিখিত কোন কৌশলটি কার্যকর? ওয়াটিজম চ্যাপ্টারটা যখন পড়বে তখন জিনিসটা বুঝতে পারবে ওয়াটিজমটা কি। বলছে যাদের অটিজম হয় তাদেরকে আমরা কিভাবে শিক্ষাদান দেব? সবসময় চোখে চোখ রেখে কথা বলা। 2 নম্বর বলছে কোনো অডিও ভিজুয়াল উপকরণ ব্যবহার করব না, একদমই তো ভুল এটা। 3 নম্বর বলছে একটি পূর্বা নিয়ম এবং নিয়মিত রুটিন ফলো করব। আমি সবসময় একটা রেগুলার রুটিন সবসময় নিয়ম বজায় রাখবো। 4 নম্বর বলছে কঠোর শৃঙ্খলা শাস্তি ব্যবহার করব না। যারা অটিজম রয়েছে সে সমস্ত অটিজম শিক্ষার্থীদের সঙ্গে আমরা কি করব? সবসময় চোখে চোখ রেখে কথা বলবো, কারণ তারা সবসময় নিজেকে গুটিয়ে রাখে। তারা কি করে? সবসময় নিজেকে গুটিয়ে রাখে। তারা কখনো কি করতে চায় না, সমাজের কাছে কারো কাছে নিজেকে তুলে ধরতে চায় না, সবসময় তারা হীনমন্যতায় ভোগে। তাই তুমি কি করবে? সবসময় তার চোখে চোখ রেখে কথা বলবে, যাতে সে কিন্তু সাহস পায়। বুঝতে পেরেছো? তাহলে একটা শিক্ষার্থী যখন অটিজমে ভুগবে তখন তোমার উচিত কি, সে শিক্ষার্থীর সঙ্গে চোখে চোখ রেখে কথা বলা এবং তাকে সবসময় সাহস জুগিয়ে তোলা। বুঝতে পেরেছো? তাহলে অপশন নাম্বার ই হচ্ছে কারেক্ট। তোমাদের শিক্ষকতার স্বপ্নকে পূরণ করার জন্য আমরা নিয়ে এসেছি শিক্ষকতার স্বপ্ন পূরণের নতুন ব্যাচ। এখানে প্রাইমারি আপার প্রাইমারি দুটি কোর্সই তোমরা করতে পারবে। আমাদের কি কি এই কোর্সের মধ্যে থাকছে? প্রতিদিন লাইভ ক্লাস থাকছে, রেকর্ডিং ক্লাস থাকছে এবং অধ্যায় ভিত্তিক মক টেস্ট, অর্থাৎ যে ক্লাসটা করানো হবে পরের দিন সেই ক্লাসটার উপরে মক টেস্ট থাকবে এবং প্রত্যেকটা ক্লাসে টাইপিং করা অর্থাৎ প্রিন্টেড নোট কপি থাকবে, যেগুলো তোমরা অতি সহজে ভালো করে পড়তে পারবে। যারা আমাদের কোর্সে অ্যাডমিশন নিতে চাইছো, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে 9647300217, আমাদের ক্লাস শুরু হবে জানুয়ারির 1 তারিখ থেকে। তো যারা ভর্তি হবে অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করো।